ইম্পারেটিভ সেন্টেন্স ইংলিশ গ্রামারের এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকে না, তাই সেই সেন্টেন্সটাকে ন্যারেশন চেঞ্জ করাটা খুব একটা জটিল বিষয় নয়। তাহলে আমরা বললাম কি যে ইম্পারেটিভ সেন্টেন্স এমন একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে যে সাবজেক্টটা আমরা সচরাচর দেখতে পাই না সেটা হচ্ছে ইউ। এই ইউ নামক সাবজেক্টটা কিন্তু কখনোই লেখা থাকে না, এই জন্যই এই ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করাটা সহজ। এটা আরো সহজ করে বলতে গেলে এই বাক্যের মধ্যে কিছু শব্দ মানে অর্থ থাকে, অর্থ যেরকম আদেশ আমরা পাই এই বাক্যের মধ্যে, আদেশ এর সাথে সাথে উপদেশ পাবো, উপদেশ, আবার অনুরোধ থাকবে, অনুরোধ, নিষেধ, নিষেধ, প্রস্তাব আর পরামর্শ। এই এতগুলো অর্থ এই ইম্পারেটিভ সেন্টেন্স বহন করে। এতে যদি ইংলিশ ওয়ার্ড গুলো যদি দেখতে যাই তাহলে আদেশের ইংলিশ কি? অর্ডার। উপদেশের ইংলিশ অ্যাডভাইস, স্পেলিংটা খেয়াল করবি, ADVICE, অ্যাডভাইস। অনুরোধ এর ইংলিশ কি? রিকোয়েস্ট, রিকোয়েস্ট। নিষেধের ইংলিশ কি? ফরবেড। প্রস্তাবের ইংলিশ কি? প্রপোজাল। পরামর্শের ইংলিশ সাজেশন, সাজেশন। এগুলোকে যদি ভার্বে রূপান্তর করা হয়, এখন যেগুলো আমি লিখলাম সেগুলো সব নাউন ফর্ম, কিন্তু যদি ভার্বে রূপান্তর করা হয় আমি পাস্ট টেন্সে রূপান্তর করেই বলছি। ORDERED, ADVISED, এটা CE হয় না, SE হয়, ADVISED। REQUESTED, ফরবেডটা হয় ফরবিড, প্রপোজালটা হয় প্রপোজড, সাজেশনটা হয় সাজেস্টেড। এগুলো ভার্ব। এবার এই ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার গুলো দেখো। স্ট্রাকচারে কি দেখা যায়? প্রথম স্ট্রাকচারে আমরা পাবো ভার্ব প্লাস অবজেক্ট। দ্বিতীয় স্ট্রাকচারে পাবো প্লিজ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। 3 নম্বর পাবো ডু প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। চতুর্থ স্ট্রাকচার পাবো প্লিজ প্লাস ডু প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। আর 5 নম্বর স্ট্রাকচারে পাবো লেট প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। এই 5 প্রকার গঠন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে পাবো। তাহলে ন্যারেশন চেঞ্জ করার যে বিষয়টা সেটা কিন্তু একটু ভিন্ন ধর্মী হবে, যেহেতু 5টা গঠন, 5 রকমের পরিবর্তনের একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। এবার ন্যারেশনটা চেঞ্জ করতে গেলে আমরা প্রথমে কি করব? ন্যারেশন চেঞ্জ যদি রুল আমরা দেখি, সেটা প্রথমে আমরা বাক্যের যে রিপোর্টিং ভার্ব থাকবে, রিপোর্টিং ভার্ব কি কি থাকতে পারে? রিপোর্টিং ভার্ব থাকতে পারে সেড বা সেড টু, সেড টু, সে, সে টু, সে টু, আবার সেজ থাকতে পারে। এগুলো থাকে। যাই থাকুক না কেন আমাকে বাক্যের অর্থটা দেখতে হয়।
অর্থ যদি আমার আদেশ বোঝায় আমি লিখবো অর্ডার্ড, অর্থ যদি উপদেশ বোঝায় আমি লিখবো অ্যাডভাইসড, অর্থ যদি অনুরোধ বোঝায় আমি লিখবো রিকোয়েস্টেড, অর্থ যদি নিষেধ বোঝায় আমি লিখবো ফরবেড বা ফরবিড টেন্সে ট্রান্সফার করলে হয়, আবার প্রস্তাব বোঝালে প্রপোজড, আর সাজেশন বা পরামর্শ বোঝালে সাজেস্টেড। এগুলো আমরা ভার্বগুলোকে পরিবর্তন করব। তাহলে এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই, আমরা অর্থটা ভালো করে দেখব, অর্থটা দেখে পরে ওয়ার্ডটা আমরা নিশ্চয়ই সিলেক্ট করে নিতে পারবো। 2 নম্বর নিয়মটা কি? 2 নম্বর নিয়ম হলো লিঙ্কার। লিঙ্কার এই ইম্পারেটিভ সেন্টেন্সে নারেশন চেঞ্জের লিঙ্কারটা কি না, লিঙ্কার হচ্ছে টু অথবা নট টু। নট টু, নট টু কি? নট টু হচ্ছে নেগেটিভ ইম্পারেটিভ। নেগেটিভ ইম্পারেটিভ, নেগেটিভ ইম্পারেটিভের ক্ষেত্রে লিঙ্কারটা নট টু বসে। তার মানে নেগেটিভ ইম্পারেটিভ বলতে এখানে পাচ্ছি আমরা ওই ডু নট মেন ভার্ব প্লাস অবজেক্ট, এখানে নট টু, নট টু লিঙ্কার। আর প্লিজ প্লাস ডু প্লাস নট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, এটা তো লিঙ্কারটা আসবে নট টু। আর এই দুটোতে কিন্তু লিঙ্কার থাকবে শুধুমাত্র টু। ক্লিয়ার করতে পেরেছি? যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা পজিটিভ হয় তাহলে টু শুধুমাত্র লিঙ্কার, আর নেগেটিভ ইম্পারেটিভ হলে লিঙ্কারটা আসবে নট টু। এবার থার্ড স্ট্রাকচার কি, থার্ড রুল, মেন ভার্ব, মেন ভার্ব প্লাস রেস্ট, মানে যা কিছু আছে সেটা পরপর আমরা লিখবো। এটা মনে রাখতে হবে আমাদেরকে যে মেন ভার্ব এখানে কোন রকম টেন্স পরিবর্তন হবে না। তার কারণ কি, এই যে টু বা নট টু যখন লিঙ্কারে বসাচ্ছি, এটা সর্বদাই মনে রাখবে যে টু এর পরে মেন ভার্ব অলওয়েজ প্রেজেন্ট। টু এর পরে মেন ভার্ব অলওয়েজ প্রেজেন্ট ফর্ম ক্যারি করে, এখানে কোন রকম টেন্স পরিবর্তন করা যায় না। তাহলে এই হচ্ছে তিনটা। এবার এখানে একটু বলে রাখি যে রেস্ট অংশে অর্থাৎ বাক্যের যে আরো বাড়তি কিছু শব্দ অবজেক্টের জায়গায় আমরা পাবো, এখানে যদি আমাদের টাইম সূচক কিছু শব্দ থাকে, তার মানে নাও থাকলে দেন হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, এই যে পরিবর্তনগুলো হয় সেগুলো পরিবর্তন আমাদেরকে করতে হবে, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে শিখেছি। এবারে প্লেস সূচক কিছু শব্দ থাকতে পারে, যেমন হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট হয়, এগুলো পরিবর্তন আমাদেরকে করতে হয়। আর যদি কিছু প্রোনাউন থাকে সেই প্রোনাউন গুলো আমাদেরকে পরিবর্তন করতে হয় অর্থের উপর ডিপেন্ড করে। যদি থাকে আমি পরিবর্তন করব, না থাকলে পরিবর্তনের কোনো কথাই আসছে না। তাহলে এই হচ্ছে আমার তিনটা স্ট্রাকচার। এই তিনটা রুল 4 নম্বর গঠন পর্যন্ত। 4 নম্বর গঠন পর্যন্ত হচ্ছে এই তিনটা রুল কাজে লাগিয়ে আমি ন্যারেশন চেঞ্জ করে ফেলতে পারবো। এটা বাক্য দিয়ে বলি, দ্য প্রিন্সিপাল said, the principal said, comma, inverted comma, keep quiet. প্রিন্সিপাল বলেছিলেন কিপ কোয়াইট, চুপ থাকো। এবার এই বাক্যটা ন্যারেশন চেঞ্জ করব কি করে, দেখতেই পাচ্ছি এখানে ভার্ব আছে কিপ, ভার্ব এটা অবজেক্ট, তার ভার্ব প্লাস অবজেক্ট আমার এই স্ট্রাকচারে মিলছে, অবশ্যই মিলছে। এবার ন্যারেশন চেঞ্জ করব বলতে এই যে প্রথমে দেখতে পাচ্ছি একটা রিপোর্টিং ভার্ব আছে সেড, আমরা পরিবর্তন করব কি করে, অর্থটাকে দেখে। প্রিন্সিপাল বললেন কিপ কোয়াইট, চুপ থাকো, এটা অর্ডার, নিশ্চয়ই বুঝতে পারছি আদেশ করেছেন। তাহলে আমরা এখানে লিখবো কি, দ্য প্রিন্সিপাল অর্ডার্ড। লিঙ্কার কি, নেগেটিভ ইম্পারেটিভ নয়, তাই লিঙ্কারটা টু। ঠিক আছে, টু। এবার টু এর পর আর তো কোনো পরিবর্তন আসবে না, কিপ পরিবর্তন করতে পারবো না, ব্যাস, তাহলে কিপ কোয়াইট। ক্লিয়ার করতে পারলাম? সমস্যা থাকবে কি? আর একটা বাক্য দিয়ে বলি, এই বাক্যটাই সাপোজ এই কিপ কোয়াইটের পরিবর্তে অন্য কিছু আছে, তাহলে আমি এখানে লিখছি দা ওল্ড ম্যান সেড, বয়স্ক লোকটি বলেছিল, প্লিজ
গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। বয়স্ক লোকটি বলেছিল দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। এখানে একটা জিনিস ভালো করে মনে রাখবে যে যদি বাক্যের মধ্যে প্লিজ দেখতে পাই তো রিপোর্টিং ভার্ব যা থাকবে সেটাকে আমরা কি করব, রিকোয়েস্টেড করব। তাহলে লিখতে শুরু করি, দা ওল্ড ম্যান রিকোয়েস্টেড। রিকোয়েস্টেড, এই রিকোয়েস্টেড রিপোর্টিং ভার্ব করার সাথে সাথে প্লিজ শব্দটা কিন্তু বাদ চলে যায়। ঠিক আছে, লিঙ্কারটা কি ইউজ করব, টু। গিভ পরিবর্তন হবে না, জিআইভিই, গিভ মি একটা প্রোনাউন পেয়েছি, পরিবর্তন করতে হবে। এই মিটাকে বয়স্ক লোকটি বলেছে, তাহলে জলটা কাকে দেবো, তাকে। তাহলে ব্যক্তির ক্ষেত্রে HIM, হিম আসবে। এ গ্লাস অফ ওয়াটার। আশা করি সমস্যা কিছু নাই, ক্লিয়ার। এবার একটা স্ট্রাকচার কিন্তু বাকি আছে, 5 নম্বর স্ট্রাকচারটা। এখানে আমরা লেট নামক একটা শব্দ দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা কি করব, যখন দেখব যে লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সটা আছে তখন আমরা ন্যারেশন চেঞ্জ করব কিভাবে। একদম সোজা। লেট শব্দটা দুটো অর্থ ক্যারি করে। একটা হচ্ছে প্রস্তাব আর একটা পরামর্শ। প্রস্তাব আর পরামর্শ। প্রস্তাবের জন্য ওয়ার্ডটা কি, প্রপোজড, আর পরামর্শের জন্য ওয়ার্ডটা হচ্ছে সাজেস্টেড। ক্লিয়ার। প্রস্তাবের জন্য প্রপোজড, পরামর্শের জন্য সাজেস্টেড। এবার খেয়াল করব যদি প্রস্তাব বা পরামর্শ বোঝায় তাহলে রুলটা কি না, ওই যে রিপোর্টিং ভার্ব যা থাকবে, রিপোর্টিং ভার্ব যা থাকবে সেটা আমার কি করতে হবে, প্রস্তাবের জন্য প্রপোজড, পরামর্শের জন্য সাজেস্টেড। ক্লিয়ার। প্রস্তাবের জন্য প্রপোজড, পরামর্শের জন্য সাজেস্টেড, ব্যাস। এবার 2 নম্বর নিয়ম হচ্ছে লিঙ্কার। লিঙ্কার হবে THAT, দ্যাট। এবার লিঙ্কার কিন্তু টু নয়, লেটের ক্ষেত্রে লিঙ্কার হচ্ছে THAT, দ্যাট। এবার 3 নম্বর নিয়ম হচ্ছে ওই লেট শব্দটা তুলে দিচ্ছি আমি, এর পরিবর্তে শব্দ কি আসবে, এই লেটের পরিবর্তে SHOULD আসবে, শুড। এই শুড বসাবে কোথায়, সাবজেক্টের পরে। সাবজেক্ট এর পরে, সাবজেক্টের পরে শুডটাকে বসাতে হয়, আর কিছু পরিবর্তন কিন্তু থাকে না। এবার ব্যাপার হচ্ছে যদি প্রস্তাব আর পরামর্শ না বোঝায়, যদি বোঝায় তাহলে আমি এই নিয়মে যেতে পারবো। যদি প্রস্তাব পরামর্শ না বোঝায় তাহলে কি রকম না, এই শুড আর শুড থাকবে না, কি হবে, মাইট বি অ্যালাউড টু। মাইট বি অ্যালাউড টু, ওই একই রকম সাবজেক্টের পরেই বসবে, শুডের পরিবর্তে মাইট বি অ্যালাউড টু। আশা করি বুঝতে পারিনি, আমি এটা বাক্যের মধ্যে বোঝাচ্ছি। The boys said, the boys said, let us have a picnic. The boys said, let us have a picnic. ছেলেরা বলেছিল চলো একটা পিকনিক করি। দেখতে পাচ্ছি লেট দিয়ে বাক্যটা আছে, লেটের পরে সাবজেক্ট আছে, তারপরে মেন ভার্ব আছে, তারপরে অবজেক্ট আছে। এবার আমার কাজ কি, এই প্রথমে রিপোর্টিং ভার্বটাকে বদলানো। তাহলে চলো একটা পিকনিক করি, প্রস্তাব, প্রস্তাব দিচ্ছে। তাহলে প্রস্তাবের জন্য কি ওয়ার্ডটা আছে, প্রপোজড। তাহলে দা বয়েজ প্রপোজড। লিঙ্কারটা কি, দ্যাট। লিঙ্কার বলা আছে দ্যাট। দ্যাটের পরে কি করব, এই লেট শব্দটা কিন্তু এখন আর বসাবো না, যেহেতু আমার রিপোর্টিং ভার্বটা প্রপোজড হয়েছে, লেট শব্দটা কি হবে, SHOULD। ক্লিয়ার। এটা বসাবো কোথায়, এই সাবজেক্টের পরে। তাহলে আগে সাবজেক্টটা লিখতে হবে। তাহলে সাবজেক্টটা আস আছে, আসটা প্রোনাউন, কারা বলছে, ছেলেরা বলেছিল। তারা পিকনিকটা কারা করবে, তারা, তাহারার ইংলিশ কি, দে।
THEY দে। এবারে কি করব, SHOULD শুড, আর তো কোনো পরিবর্তন নাই, HAVE হ্যাভ এ পিকনিক। ঠিক আছে, এটা গেল প্রপোজড এর দিক দিয়ে। যদি এটা না বোঝায় তখন কি করব, যদি এই প্রস্তাব পরামর্শ না বোঝায়, তার মানে এমন হতে পারে বাক্য, দ্য ম্যান সেড লেট মি ডিসকাস দ্য ম্যাটার, লেট মি ডিসকাস দ্য ম্যাটার। লোকটি বলেছিল আমাকে বিষয়টা আলোচনা করতে দাও। তাহলে নিশ্চয়ই এখানে প্রস্তাব পরামর্শ কিছু বুঝতে পারছি না, অনুমতি চাওয়া বোঝাচ্ছে, তো অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমার শব্দটা কি আসবে, রিকোয়েস্ট। ঠিক আছে, তাহলে আমি কি করব, সেডটাকে রিকোয়েস্টেড করব, দা ম্যান রিকোয়েস্টেড, দ্য ম্যান রিকোয়েস্টেড, লিঙ্কার সেম, THAT দ্যাট। এবার কিন্তু লেট শব্দটা আর কিন্তু শুড হবে না, কি হবে, মাইট বি অ্যালাউড টু। তাহলে কি লিখবো, আগে মিটাকে লিখতে যাবো আগে, তাহলে ম্যান, লোকটি বলেছিল, তাহলে এইটাকে মিটাকে, মিটা হচ্ছে লোকটা, তাহলে লোকের জন্য প্রোনাউনটা কি আসবে, হি। এবার মাইট বি অ্যালাউড টু ডিসকাস দ্য ম্যাটার। ক্লিয়ার? এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ।